2030 এবং 2034 বিশ্বকাপের জন্য আয়োজক দেশ কনফার্ম করেছে ফিফা। বেশ কিছুদিন ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটা শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা কেবল এসছে জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে। 2030-এর বিশ্বকাপ হচ্ছে দুই মহাদেশে, আরও শুদ্ধ করে বললে আসলে তিন মহাদেশে। সাউথ আমেরিকা সেখানে থাকছে, ইউরোপ আছে, আফ্রিকা আছে। এই জায়গায় পর্তুগাল, মরক্কো এবং স্পেন, এই তিনটা দেশ হচ্ছে মূল আয়োজক। উরুগুয়ে, আর্জেন্টিনা, পারাগুয়ে, সেখানে হবে একটা একটা করে ম্যাচ, কারণ 2030 বিশ্বকাপটা হচ্ছে বিশ্বকাপের 100 বছর পূর্তি। এবং 1930-এর বিশ্বকাপ হয়েছিল আর্জেন্টিনা এবং উরুগুয়েতে। ফিফার সদর দপ্তর প্রথমটা ছিল পারাগুয়েতে, সেই কারণে প্রথম দিকটায় ওই জায়গায় বিশ্বকাপটা শুরু হবে। এটা একটা বিরাট ডিসিশন, রাইট? বিরাট ডিসিশন এবং ঐতিহাসিক একটা ব্যাপার। আপনি সাধারণত 3-4 বছর আগেও সম্ভবত উরুগুয়ে এবং আর্জেন্টিনা মিলিয়ে আসলে বিশ্বকাপটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছিল, এরকম একটা বিডিং এর কথা শোনা যাচ্ছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরবর্তীতে আসলে মরক্কো, পর্তুগাল তারাও বিড জানিয়েছে পরবর্তীতে। তখন এই একটা ঐতিহাসিক সিদ্ধান্তে আসা হলো যে 100 বছর পূর্তিতে একটা 3 মহাদেশীয় বিশ্বকাপ আমরা দেখব। 2026-এই তো একটা এক্সপ্যানশন হচ্ছে 48 দেশে, সেখান থেকে আপনার যখন 6টা দেশে স্প্রেড আউট করবে। এবং সম্ভবত প্রথম ম্যাচটা হবে উরুগুয়ের মনুমেন্টালে, তারপর প্যারাগুয়ের আসুনসিয়নের কথা বলা হয়েছে, আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে। প্রথম 3টা ম্যাচ হওয়ার পর চলে যাবে হচ্ছে আপনার স্পেন, মরক্কো এবং পর্তুগালে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনার ফাইনালটা কোন মাঠে হবে সেটা নিয়েও একটা বিডিং এর ব্যাপার রয়েছে, বা সেটা নিয়ে এখনো আয়োজকদের মধ্যে সিদ্ধান্ত আসেনি। খুবই ব্লকবাস্টার একটা বিশ্বকাপ হতে যাচ্ছে কিন্তু এটা। হ্যাঁ, আপনি যদি বিভিন্নভাবে হিসাব করেন যে 2030-এ মানে ক্রিস্টিয়ানো রোনালদো এর পর একটা পোজ দিলেন, তাই না, যে খুব দুর্দান্ত একটা বিশ্বকাপ হতে যাচ্ছে। কিন্তু আমার ওই সময় একটু আক্ষেপও মানে জমলো যে 2030-এ তো রোনালদোকে আমরা পাবো না, মানে পাওয়ার তো কথা না, তাই না? মানে রোনালদো, আমি জানি তার ফিজিক অনেক ভালোবাসা কিছু, কিন্তু রোনালদো থাকবেন না, এটা হচ্ছে বয়স হবে 43, রাইট? কিন্তু এইটুকু নিশ্চিত যে 2030 বিশ্বকাপে তিনি ওইটার বড় শুভেচ্ছা দূত হিসেবে থাকবেন। স্পেন সাথে মরক্কোকে আমরা গেল বিশ্বকাপে দেখেছি যে তারা কত ভালো করেছে, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত চলে যাওয়া। মরক্কোর ফ্যান্স এবার ব্রিলিয়েন্ট। এবং আপনি তো ফার্স্ট টাইম দেখেছেন, আপনি আর ভালো মতো ওয়ার্ল্ড কাপে যে কটা দেশ দেখা হয়েছে তার ভিতরে মনে হচ্ছে মরক্কোর ফ্যানরা বোধহয় আর্জেন্টিনা, মেক্সিকোর পর ওইখানে থাকবে। তো সেখান থেকে মরক্কোর বিশ্বকাপ পাওয়াটা আই আন্ডারস্ট্যান্ড। এবং মরক্কো বহুদিন ধরে এইভাবে দরজা করানোর ছিল, তারা বিশ্বকাপের আয়োজক হতে চায় বা বিভিন্ন মহাদেশীয় টুর্নামেন্টের আয়োজক হতে চায়। 20 বছর অলরেডি একটা গ্যাপ রয়ে গেছে। আপনার আফ্রিকাতে বিশ্বকাপ হয়েছিল, সাউথ আফ্রিকাতে, তারপর ঠিকই আছে হিসাবটা করলে ওই সাইকেল ঘুরে আসলে ওই সাইকেলে সেটা ঘুরে আসলো। কিন্তু এইবার যে মহাদেশীয় যে ব্যাপারটা থাকছে, যে মরক্কো তো পড়ছে আফ্রিকায় আর ওই দুটা পড়ছে হচ্ছে ইউরোপে, কিন্তু খুব কাছাকাছি, দেশগুলো খুবই কাছাকাছি। ওইখান থেকে একটা এক্সাইটিং বিশ্বকাপ আমরা আশা করতে পারি। আর আর্জেন্টিনা বা উরুগুয়ে এবং একই সঙ্গে হচ্ছে পারাগুয়েতে ওখানে একটু আবহটা থাকবে। এটা মানে অনেকের জন্য ব্যাপারটা খুব ট্রিকি হবে। তবে এখনো পর্যন্ত মনে হচ্ছে 48 দেশের বিশ্বকাপ যেহেতু, ওইভাবে তারা হয়তো ভাগও করে দেবে। আর্জেন্টিনার ম্যাচ নিয়ে তো কোনো সন্দেহ নেই যে আর্জেন্টিনার প্রথম ম্যাচটা যখন বুয়েনোস আইরেসে খেলা হবে সেটা নিয়ে তো একটা আলাদা উন্মাদনা থাকবেই। উরুগুয়ের ব্যাপারটাও ডেফিনেটলি ওইখানকার একটা ভাইব থাকবে, পারাগুয়ের ব্যাপারটাও হয়তো থাকবে। তবে একটা জিনিস কনফার্ম যে এই 6টা দেশকে 2026 থেকে 30 পর্যন্ত খুব একটা কষ্ট করতে হবে না। তাদের বিশ্বকাপে তারা ডিরেক্টলি কোয়ালিফাই করে গেছে। 42টা দেশের জন্য হচ্ছে মূল চ্যালেঞ্জটা, তাদেরকে কোয়ালিফাই করে এই 6টা দেশের সাথে কম্পিট করতে হবে। এক্স্যাক্টলি। 2034 বিশ্বকাপ সৌদি আরবে মাত্র একটা দেশই বিড করেছিল, এবং 2034-এ হতে যাচ্ছে এটি এশিয়ার তৃতীয় বিশ্বকাপ আয়োজন, মধ্যপ্রাচ্যে দ্বিতীয়। এর আগে আমরা দেখেছি সাউথ কোরিয়া এবং জাপানে 2002 বিশ্বকাপটা হতে, এই নিয়ে চতুর্থ দেশ যেখানে বিশ্বকাপ হবে। আয়োজন পরিকল্পনার 4.2 নম্বর আয়োজন পরিকল্পনা তারা 4.2 পেয়েছে 5 পয়েন্টের মধ্যে, যেটা বেসিক্যালি বিশ্বকাপ আয়োজক হিসেবে যে রেটিং দেওয়া হয় সেটা এখন পর্যন্ত যে আয়োজক হয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ রেটিং। এবং ফিফার দাবি তারা কিছু ইনভেস্টিগেশন করেছে, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে, যেহেতু মানবাধিকারের কিছু ঝুঁকির অভিযোগ আছে সৌদি আরবে, সেখানে আসলে তারা মধ্যম মানের একটা রেটিং তারা দিয়েছে, মানে মধ্যম মাত্রার ঝুঁকি রয়েছে। এবং তারা ভাবছে 2034 সাল পর্যন্ত যখন আসবে সেটা লো রিস্কের একটা জায়গায় চলে যেতে পারে। 23টা স্টেডিয়ামে হওয়ার একটা সম্ভাবনা আছে, 15টা স্টেডিয়ামের কথা শোনা গিয়েছিল, কিন্তু সেটা সর্বোচ্চ 23টা হতে পারে। যদিও এখনো 11টা স্টেডিয়াম এখনো নির্মাণাধীন চলছে, কাজ এখনো হয়নি। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে যে 2030-31 সাইকেল থেকে কিন্তু রমজান মাস ডিসেম্বরের সাইকেলে চলে আসবে, এবং 34 সাল পর্যন্ত যখন চলে আসবে তখন দেখা যাবে নভেম্বরের একটা পর্যায়ে রমজান মাসটা শুরু হচ্ছে। সো তখন আসলে তারিখটা কবে হতে পারে? প্রশ্নটা হচ্ছে
বিশ্বকাপ মধ্যপ্রাচ্যে আমরা কাতারেরটা দেখেছি, কাতারের বিশ্বকাপ নিয়ে যাওয়া হয়েছিল শীতকালে। এখন সৌদি আরবে যে গরম, সেই গরমে আপনি জুন জুলাইয়ে বিশ্বকাপ আয়োজন করার কথা আসলে বাস্তবিকভাবে এটা হয় না। আপনি বলতে পারেন যে স্টেডিয়াম তো এয়ার কন্ডিশন, কিন্তু শুধুমাত্র স্টেডিয়াম তো আর ওয়ার্ল্ড কাপ না, স্টেডিয়ামের বাইরে ট্রেনিং ফ্যাসিলিটিস আছে, দর্শক সমর্থকরা সারা বিশ্ব থেকে আসেন, তাদের একটা সুবিধার ব্যাপার আছে। জুন জুলাইয়ের বিশ্বকাপের কথা আপনি ভুলে যান, ওইটা সৌদি আরবে সম্ভব না, আনলেস আপনি ওই এত টাকা ঢেলে যদি আপনার মেঘ টেঘ আইনে বৃষ্টি বসাইতে পারেন, সেটা আলাদা হিসাব, বা প্রকৃতি যদি রাতারাতি পাল্টে যায় তাহলে আলাদা হিসাব গেল। এই হচ্ছে আপনার প্রথমত কথা। এরপরে আপনি যখন বিশ্বকাপটাকে যদি কাতারের সিস্টেমে নিয়ে আসেন, ঠিক আছে, আমরা আরো একটা উইন্টার ওয়ার্ল্ড কাপ চাই। উইন্টার ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হয় ফান, ইট ওয়াজ ফান ছিল, ইট ওয়াজ রিয়েলি ফান, উইন্টার ওয়ার্ল্ড কাপ ওয়াজ রিয়েলি ফান। আচ্ছা, তাহলে নভেম্বর ডিসেম্বরে নিয়ে আসবেন। নভেম্বর মাসে আপনি আনতে পারবেন না, বা হিসাবটা নাই, কারণ 2034-এ যেটা আপনি বলছিলেন রোজার মাস এবং ঈদ আসলে ওই সময় সম্ভবত ডিসেম্বরের 14-15 এরকম একটা সময় পড়বে, বা 13-14 তারিখে। তো তার আগের এক মাস হচ্ছে পুরো রোজার মাস। তার মানে আপনি আগের বার যে কাতার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল নভেম্বরের 20 তারিখে, আপনি এবার শুরু করতে পারবেন না নভেম্বরে, কারণ রোজার মাস পড়ে যাবে ওর ভেতরে। এখন আপনি যদি ঈদের পরে বিশ্বকাপ শুরু করেন, আপনি 48 দেশের বিশ্বকাপ এক মাসে শেষ করতে পারবেন না, তাহলে 2034 বিশ্বকাপের নাম হয়ে যাবে 2035 বিশ্বকাপ। এটা জানুয়ারি মাসে চলে যাবে কথা না বেসিক্যালি, সেটা হলেই বেসিক্যালি আপনি 3.5 বছরের মধ্যে, মানে 30 শেষ হওয়ার 3.5 বছরের কম সময়ের মধ্যে 2034-এর জানুয়ারিতে বিশ্বকাপটা পেয়ে যাচ্ছেন না, 34 জানুয়ারিতে। এছাড়া তো কোনো সুযোগ নেই, কারণ আপনার 34 মানে জানুয়ারি মাসে বেসিক্যালি উইন্টার ব্রেক থাকে সবগুলো লিগগুলোর মধ্যে, ইউরোপের লিগগুলোর মধ্যে। সো ওই উইন্টার ব্রেকটাকে কাজে লাগিয়ে সৌদিতে ওই যখন উইন্টার চলবে রোজার পর ওই বিশ্বকাপটা আয়োজন করা হবে, নয়তো আপনি 34-35 বিশ্বকাপ হয়ে যাবে। ওইটা তো এটাই বলতেছি। তো তখন এটার সমাধান আসলে কি হবে, এই প্রশ্নগুলো রয়ে গেছে। এই প্রশ্নগুলো রয়ে গেছে। আরো যে প্রশ্নগুলো এর ভেতরে বিভিন্ন ইউরোপিয়ান এইভাবে বলতে হয়, ইউরোপিয়ান গণমাধ্যম ঢোকানোর চেষ্টা করছে যে মানবাধিকারের ব্যাপারটা তারা টেনে আনছে। হ্যাঁ, মানবাধিকার ব্যাপারটা দেখার প্রয়োজন আছে একই সঙ্গে, কিন্তু তারা যে ব্যাপারটা বলছে যে কাতারে যারা কাজ করেছে স্টেডিয়াম নির্মাণে, আমরা জানি যে এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। বাংলাদেশি অনেকে ওই স্টেডিয়াম নির্মাণে সরাসরি তারা কাজ করেছেন। মধ্যপ্রাচ্যের ওই গরম 45-50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওই রকম হাইরেজ স্টেডিয়াম বিল্ডিং বা সব ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে তারা বড় ভূমিকা রেখেছেন। ওই কাতারে যারা কাজ করেছেন, ধারণা করা হচ্ছে ওই কোম্পানিগুলো যারা মানুষ হায়ার করেছেন তারাই আবার এইসব কাজ পাবেন সৌদি আরবে, এরকম একটা গুঞ্জন আছে। এইটা নিয়ে এখন প্রবল সমালোচনা। কিন্তু যে ব্যাপারটা ইউরোপিয়ান সাংবাদিকরা বোঝেন না অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে এই দিকে যারা বাংলাদেশ থেকে বা এই সব দেশ থেকে যারা কাজ করতে যান, তাদের পুরো পরিবারটাই তো ওদের উপর নির্ভর করে, এবং তারা নান্দালেস তারা যেতেই চান ওই জায়গাটাতে। এই জায়গায় ফিফাকে চাপ দিয়ে হয়তো এই ব্যাপারটার নিশ্চয়তা দেওয়া সম্ভব যে আপনি ঠিকঠাক মতো করে এই ব্যাপারগুলো দেখেন, যাতে মানবাধিকার লঙ্ঘন সেখানে না হয়। ইউরোপিয়ান সাংবাদিকরা অনেক সময় এটার সাথে এলজিবিটিকিউ টেনে নেন। আমি জানি না আসলে এলজিবিটিকিউ সম্পর্কটা কি ফুটবলের সাথে, কেন এটা নিয়ে তাদের এত কনসার্ন। তবে যেটা নিয়ে খুব প্রশ্ন তোলা হচ্ছে সেটা হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো কেন এই ধরনের সিদ্ধান্ত ভরা মজলিসে সংবাদ সম্মেলন ডেকে দিলেন না, একটা অনলাইন মিটিংয়ের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত দেওয়া হলো। এইটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন তারা তোলার চেষ্টা করছেন। এটা তারা কাতারের সময় করেছেন, এইবার সৌদি আরবের সময় করেছেন। দেখেন তাদের কিন্তু তাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন নাই 2030-এর বিশ্বকাপ নিয়ে, কোনো রকম কোনো কোয়েশ্চেন নাই 2026 বিশ্বকাপ নিয়ে। 2026 বিশ্বকাপ যদি ইউএসএতে হইতে পারে, যেখানে ফুটবল ইজ নট ইভেন দ্য ফার্স্ট গেম, তাই না? ওখানে তো আমেরিকান ফুটবল ফার্স্ট গেম। তাহলে আপনি 2034-এর এটা নিয়ে এত প্রশ্ন কেন? সৌদি আরব পারবে কি পারবে না, বা সেখানে ফুটবলের কি আছে? সেখানে ফুটবল এক নম্বর গেম। সেপ ব্ল্যাটার যখন 2010-এ কাতার বিশ্বকাপের নাম তুলেছিলেন 2022-এ, তখনও কিন্তু এটা নিয়ে প্রচুর প্রশ্ন হয়েছিল। সেপ ব্ল্যাটারও সেটা পরবর্তীতে নিজের আক্ষেপ প্রকাশ করেছিলেন, কিন্তু জিয়ানি ইনফান্তিনো যখন আসলেন, তিনি কাতার বিশ্বকাপ নিয়ে পুরো ব্যাপারটা অ্যাড্রেস করেছেন, এবং কাতার বিশ্বকাপ নিয়ে অন্তত যেই অভিযোগগুলো তোলা হয়েছিল বিশ্বকাপ শুরুর আগে, সেই অভিযোগগুলোর পুরোপুরি সব কিছু কিন্তু দেখা যায়নি। অনেক কিছু ম্যানেজ করা গেছে, হয়তো কিছু ভুলভ্রান্তি ছিল, সেটা তারা মেনে নিয়েছেন। কিন্তু সৌদি আরব ভিশন যে 2034 যেটা নিয়ে কথা বলা হচ্ছে, এখনও অনেক বড় একটা সময় বাকি আছে। এর মাঝখানে 26 বিশ্বকাপ আছে, 30 বিশ্বকাপ আছে, সেগুলো নিয়েও বরং আরও কথা হওয়া জরুরি। তারা যদি ওই ফ্রেমওয়ার্কে কথা বলতে চান, সমালোচনার অনেক জায়গা আছে। সো হোপফুলি যেহেতু সৌদি আরবকে বেছে নেওয়া হয়েছে, সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করে বিশ্বকাপটা করতে নামে। যদি না হয় সেটা, তখন সেখানে সমালোচনার জায়গা থাকবে। তবে আমার মনে হয় এটা বেশ এশিয়ার জন্য বলুন, আপনি উইন্টার ওয়ার্ল্ড কাপ ধরে বলুন, একটা দুর্দান্ত, কাতারের চাইতে হয়তো মানে সমৃদ্ধ একটা ওয়ার্ল্ড কাপ আমরা পেতে পারি। এক্স্যাক্টলি, আরো বড় হবে। তো বিশ্বকাপ নিয়ে আপনি আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.